নমস্কার, দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি বিশিষ্ট সাহিত্যিক সুকুমার ডুজের কাছে। তারা নমস্কার। নমস্কার। আচ্ছা, আজকে আপনাকে আমাদের যে অনুষ্ঠান তাতে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আজকে ধরুন প্রেম দিবস নিয়ে একটু আলোচনা করবোই। আর প্রেমের কথা উঠলে রবীন্দ্রনাথের কথা উঠবে না, তা তো হতে পারে না। সুতরাং এই বিষয়টা নিয়ে থাকবে। আরো অন্যান্য আপনার জীবনের কিভাবে আপনার লেখা শুরু হয়েছে, লেখা জীবনের সূচনা পর্ব, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। প্রথমেই আপনার তাহলে জানতে চাই যে আপনার সাহিত্য জীবন শুরু হলো কিভাবে, কখন? সাহিত্য জীবন আমার শুরু হয়েছে ছাত্র জীবন থেকেই। কেননা আমার মনে পড়ে যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন আমাদের বাংলা বইয়ে একটা গদ্য ছিল, সেই গদ্যটার নাম ছিল আমাটির ভেঁপু। ওটা পড়ে আমার খুব ভালো লেগেছিল। তো তখন স্যার আমাদের যিনি পড়াচ্ছিলেন তিনি বললেন যে এই আমাটির ভেঁপু আসলে গল্প নয়, এটা একটা উপন্যাসের অংশ, লাইব্রেরিতে আছে, পথের পাঁচালী। ওই বইটা সংগ্রহ করে পড়ে নিয়ে পুরো উপন্যাসটা। তো আমি লাইব্রেরিতে গিয়ে ওই বইটা সংগ্রহ করলাম, পড়লাম এবং মুগ্ধ হলাম যে মানে মনে হচ্ছে যেন আমার জীবন কথাই লেখা হয়েছে। কেননা আমি গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি, গ্রামের মাটির গন্ধ, গ্রামের ফুল পাখি লতা পাতা যেমন আমি হাতের তালুর মতো চিনি, চাষবাস, জেলেদের মাছ ধরা, নদী আমি ভালোভাবে জানি। তো ওইটা পড়ার পরে মুগ্ধ হয়ে গেলাম। তখন মনে হলো আমি বিভূতিভূষণের মতো সাহিত্যিক হব। এই শুরু। তারপর ক্লাস 9-এ আমাদের স্কুল থেকে ম্যাগাজিন বেরোয় একটা, এখনো বেরোয় সম্ভবত। সেই ম্যাগাজিনে লেখার জন্য আমাদের বাংলা স্যার বললেন যে প্রত্যেককে লেখা দিতে হবে। ওই প্রথম আমার লেখার সূচনা। আমি বিভূতিভূষণ ধার করে একটা গল্প লিখলাম ডাঙ্গুলি খেলা নিয়ে, এবং গ্রামের পটভূমি, বিকেলবেলা, গধূলিবেলা ইত্যাদি নিয়ে একটা গল্প লিখলাম। ওই প্রথম গল্প আমার স্কুলের ম্যাগাজিনে। 10-এও বেরিয়েছিল, 11-12-এও একটা ওই 4টে লেখা, 9, 10, 11, 12 লিখেছিলাম। তারপর যখন কলেজে গেলাম তখন তো নদী থেকে সাগরে বলা চলে। তখন আমার পিউবার্টি স্টেজ পেরিয়ে গেছে, তখন আমি যৌবনে পদার্পণ করেছি। তখন আমার 18 বছর বয়স। আর 18 বছর বয়স কি দুঃসহ, সে তো জানেন, সুকান্ত বলে গেছেন। সেই সময় আমি সমুদ্রে বলছি এই কারণেই যে ওই সময় আমি প্রথম কোএডুকেশনে গেলাম। মেয়েদের সঙ্গে পড়াশোনা, তাদের দিকে আর চোখে দেখা, তাদের সঙ্গে ইন্টিমেসি হওয়ার একটা প্রবণতা, এটা জেনারেল ইনস্টিংক্ট মানুষের, এগুলো থাকেই। তখন মনে হলো নিজেকে ওদের কাছে খুব আকর্ষণীয় করতে গেলে আমাকে কিছু একটা করতে হবে। কি করতে হবে না, আমি খেলাধুলো যেমন পারি ঠিক আছে, কিন্তু আবৃত্তি করতে পারি, লিখতে পারি। লেখায় মনোযোগ দিলাম। কলেজে থাকাকালীন কয়েকটা লেখা লিখলাম তাদের মন হরণ করার জন্য, এবং যথারীতি কলেজের ম্যাগাজিনেও সেগুলো বেরোলো। তারপর আমি চাকরির সুবাদে চলে গেলাম সুদূর মুম্বাইয়ে। মুম্বাই তখন একদম একা, পরিবার পরিজন ছেড়ে প্রথম এত দূরে যাওয়া। সেখানে বন্ধুবান্ধব নেই, সেখানে মরাঠি কিছু বন্ধুবান্ধব আছে, কিছু পাঞ্জাবি আছে, তাদের ভাষা অতটা বুঝি না। তখন নিজেই নিজের সঙ্গে কথা বলি। সারাদিন সকালবেলায় উঠে টুথব্রাশ করা থেকে শুরু করে রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে অবধি এই যে দৈনন্দিন রোজ নামচা, এটা আমি খাতায় লেখা শুরু করলাম। এই জায়গাটা থেকে আমার লেখার বুনিয়াদ তৈরি হলো, ভিত তৈরি হলো। তখন আর পড়াশোনা তো সাহিত্য পাঠ, আমি যদিও বিজ্ঞানের ছাত্র, কিন্তু আমি সেই ক্লাস 6-এর ওই পথের পাঁচালী দিয়ে আমার শুরু। তারপর অজস্র সাহিত্য পড়েছি, প্রায় বাংলা সাহিত্য প্রায় শেষ করে ফেলেছি। ওই স্কুল জীবন থেকে এখন অবধি আমার পড়া চলছে, কারণ আমি মনে করি সাহিত্যিক হিসাবে আমি এখনও নবিশ, এখনও আমার বহু কিছু শেখার বাকি আছে। এখন আমি সেই রকম লেখা রচনা করতে পারিনি যা আমার মৃত্যুর পরে আমাকে বাঁচিয়ে রাখবে। এই জায়গা থেকে আমার শুরু, ছাত্রী জীবন থেকে। এই আক্ষেপ তো সমস্ত সাহিত্যিকেরই প্রায়। হ্যাঁ, এই আক্ষেপটা যতক্ষণ না থাকছে না ততক্ষণ তো এইটাই সৃষ্টির উৎস। যদি আমি তৃপ্ত হয়ে যাই যে আমি যা লিখে ফেলেছি, প্রচুর লিখে ফেলেছি, আর লেখার দরকার নেই, তাহলে আমার ওখানেই এই লেখার যে বীজ বা শিকড় শুকিয়ে যাবে। এই আক্ষেপটা যতক্ষণ থাকবে যে আমি এখনো সমাজকে, পাঠকদের কাছে সেই লেখা দিতে পারিনি যা আরও 300, 400, 500 বছর পরে পাঠকের কাছে বেঁচে থাকবে, এই আক্ষেপটা প্রত্যেক সৃজনশীল মানুষের কাছেই জরুরি। সেটা কি সাহিত্য বলুন, কি শিল্প বলুন,
কি ছবি আঁকা বলুন, সঙ্গীত বলুন, সব কিছুর মধ্যেই এই যে এই সার্চিংটা আছে বলেই আসলে এই যে সৃজনী শক্তি, এটা তো একটা নদীর মতো, প্রবহমানা নদীর মতো। এটা তো এক জায়গায় থেমে থাকে না, সব সময় প্রবাহিত হচ্ছে। সাহিত্যের প্রত্যেকটা ধারা বলুন, সঙ্গীতের ধারা বলুন, চিত্রকলার ধারা বলুন, নাটকের ধারা বলুন, সবসময় প্রবাহিত হচ্ছে। আজকে যে সাহিত্য রচনা হচ্ছে, রবীন্দ্রনাথ যে সাহিত্য রচনা করেছেন সেই জায়গায় তো সাহিত্য থেমে নেই। আমরা এখন যে সাহিত্য রচনা করছি, থামিয়ে দিই আপনাকে, রবীন্দ্রনাথ যে জায়গায় শেষ করেছেন তারপর কত দূর এগিয়েছে বলে মনে করেন? আমার তো মনে হয় এগিয়েছে অবশ্যই। অনেকে হয়তো বলেন, এটা একটা বিতর্কের বিষয়, যে রবীন্দ্রনাথ যা কিছু দিয়ে গেছেন তারপরে আমরা আর কিছু দিতে পারিনি, আমরা চর্বিত চর্বণ করছি বলে একটা কথিত আছে এরকম। এই নিয়ে অনেক ডিবেট হয়, কিন্তু আমি তা বিশ্বাস করি না। আমি মনে করি যে সময়ের প্রেক্ষিতে বিবেচনা করতে হবে। রবীন্দ্রনাথের সময়ের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ যে প্রেম দেখিয়েছেন, বর্তমান সময়ের প্রেক্ষিতে কি সেই প্রেম দেখালে মানুষ নেবে? এখন প্রেম কোন জায়গায় পৌঁছেছে? আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন দিবস, প্রেম দিবস। এখন রবীন্দ্রনাথের সময় ভ্যালেন্টাইন্স ডে ছিল না, অথচ তিনিও তো প্রেম দেখিয়েছেন। প্রেম তো দেখুন শুধু একরকম হয় না। প্রেম বলতে প্রথমতই মনে আসে যে নারী পুরুষের প্রেম, কিশোর কিশোরীর প্রেম, যুবক যুবতীর প্রেম, কিন্তু মা সন্তানের তো প্রেম হয়, বাবা কন্যার তো প্রেম হয়, দুজন বন্ধুর সঙ্গে তো প্রেম হয়, প্রকৃতির সঙ্গে এই একজন সৃজনশীল মানুষের প্রেম হয়। এই প্রেমগুলো তো প্রেম। রবীন্দ্রনাথ যে প্রেম দেখিয়েছেন, ঈশ্বরের সঙ্গে মানুষের যে সংযোগ, সেটাও তো একটা প্রেম। প্রেমের বিভিন্ন ধারা আছে। এখন কে কোন ধারায় প্রেমকে প্রতিষ্ঠা করবেন, কোন লেখক, সেটা তার উপর নির্ভর করে। আমি সাধারণত প্রেম বলতে এই যে নরনারীর প্রেম, বা আজকাল যে প্রেম লেখা হচ্ছে, রগরগে প্রেম, মাখামাখি প্রেম, যার মধ্যে যৌন আবেদন আছে, এই প্রেম বিষয়ে লেখাটাকে আমি খুব একটা পছন্দ করি না। এটা আমি লিখি না। শাশ্বত প্রেমের কথা, চিরন্তন প্রেমের কথা। শাশ্বত প্রেম বলতে মানে যে প্রেম সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেওয়া যায়, মানে ঘরের কোণে অন্তরালে বসে প্রেম করা। শরীরী প্রেম তো আর আমি সাধারণের সামনে করতে পারি না, কিন্তু ঈশ্বরের সঙ্গে তার ভক্তের যে প্রেম, সেটা সর্বসাধারণের কাছে পরিবেশন করা যায়। যেটা আমরা শ্রীকৃষ্ণের প্রেমের কথা পেয়েছি, শ্রীমদ্ ভাগবত গীতায় পেয়েছি, বা অন্যান্য যে পুরাণে পেয়েছি সেই প্রেম। আপনি দেখুন রামায়ণেও তো প্রেম রয়েছে। যখন রামচন্দ্র হরধনু ভঙ্গ করলেন, তখন সীতা কিন্তু রামচন্দ্রকে দেখে প্রেমে পড়েছিলেন, সেখানেও প্রেম। তারপরে বিয়ে হচ্ছিল না করে হলো। এমনকি সীতার যে অন্যান্য বোনগুলো ছিল, তারাও প্রেমে পড়েছিলেন, যে কারণে সেই বোনগুলির সঙ্গে রামচন্দ্রের ভাই লক্ষ্মণ, ভরত, লক্ষ্মণ, এদের সঙ্গে বিয়ে হলো। প্রেম অনন্ত। আসলে ঈশ্বর প্রেম, বিশ্বপ্রেম, প্রকৃতি প্রেম, তারপরে মানব মানবীর প্রেম, তারপরে মায়ের সঙ্গে সন্তানের প্রেম, প্রকৃতি প্রেম, এইভাবে ব্যাখ্যা করা যায়। আমার সাহিত্যে আমি মূলত কিশোর প্রেমকে দারুণভাবে ধরেছি। বাল্যপ্রেম, যেটা আমার প্রথম উপন্যাস মেঘবিলাস, আমার নিজের ছোটবেলার কথা, কিশোরবেলার কথা, সেই বাল্যপ্রেমের কথা ওখানে কিছু ধরা হয়েছে। মেঘবিলাস, যেটা আমার বেরিয়েছিল আনন্দ লোক পূজা বার্ষিকীতে। তারপরে বিবাহিত জীবনের পর প্রেম হয়, কেননা এখন তো লিভ টুগেদার চলছে। এখন 3-4 বছর 5 বছর প্রেম করার পর ছেলেমেয়েরা তারা বিবাহিত জীবন যাপন করছে। আমাদের সময়, ধরুন আমার এখন 62 বছর বয়স, আমাদের সময় তো সেই রকম ছিল না। তখন সমাজে খুব একটা প্রেমের বিবাহকে মর্যাদা দেওয়া হতো না। লুকিয়ে চুরিয়ে জোর করে কেউ প্রেম করে বিয়ে করে নিয়ে এলো, সেটাকে হয়তো মেনে নেওয়া হতো। তখন প্রেম হতো কি অনেকটা প্লেটোনিক লাভ, যেটাকে বলে হৃদয়ের প্রেম, মনে মনে প্রেম, এই রকম হতো। নারী পুরুষ খুব কাছাকাছি আসতে পারতো না। কিন্তু আজকের ছেলে বা মেয়েরা তারা তো এই প্লেটোনিক প্রেমে করে বিশ্বাসী নয়। না, তারা বিশ্বাসী নয়। তাদের কাছে এই ফিলোসফি আসছে, এই দর্শন আসছে। তারা বলছে যে হৃদয়ের প্রেম আপনারা যে বলছেন, আপনি কি হৃদয়কে ছুঁতে পারবেন? পারবেন না তো। হৃদয়টা রয়েছে কোথায়? শরীরে। তাহলে শরীরকে ছুঁলে পরে হৃদয়ের কাছাকাছি যাওয়া যাবে। এই জন্য আজকালকার যুবক যুবতীরা শরীরকে স্পর্শ করছে, জানে না হৃদয়ের কাছে তারা পৌঁছতে পারছে কিনা। পরকীয়া প্রেমকে আপনি কিভাবে দেখেন? আমি দুটো প্রেমের কথা বললাম, বাল্যপ্রেম, বিবাহিত জীবনের প্রেম,
তারপরে এখন যেটা চলছে সেটা হচ্ছে পরকীয়া প্রেম। পরকীয়া প্রেম তো সুপ্রিম কোর্ট বৈধতা দিয়ে দিয়েছে এখন। পরকীয়া প্রেম একটা দারুণ প্রেম। আপনি দেখুন না, রাধাকৃষ্ণের যে প্রেম, সে তো পরকীয়া প্রেমী। তা নিয়ে লক্ষ লক্ষ বই রচনা হয়েছে। পরকীয়া প্রেম মাত্রই আমাদের যে মিডল ক্লাস মেন্টালিটি, সমাজ একটু নাক ছিটকই, যে হ্যাঁ নিজের স্ত্রী থাকতে অন্য মহিলার সঙ্গে প্রেম, এটা ঠিক নয়। শ্রীকৃষ্ণের তো স্ত্রী ছিল, রাধার তো স্বামী ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ আর রাধার যে প্রেম, পরকীয়া প্রেম, শাশ্বত প্রেমের জায়গায় পৌঁছে গেছে। বিশ্বব্যাপী সেই প্রেম এখন অবধি বিতরণ করা হচ্ছে। কি বলবেন আপনি? এতেই তো পরকীয়া প্রেম প্রতিষ্ঠা পেয়ে যায়, তাই না? মেঘবিলাস আপনার একটা জনপ্রিয় উপন্যাস, এরকম নামকরণের কারণ কি? আসলে মেঘবিলাস হচ্ছে একটা খেলার নাম। আপনারা খেলেছেন কিনা জানি না, আমরা ছোটবেলায় খেলেছি। শরৎকালে মেঘ যখন আকাশে উড়ে উড়ে চলে যায়, তখন ওই মেঘগুলো দেখে কখনো সিংহের মতো লাগে, কখনো জিরাফের মতো লাগে, কখনো ছাগলের মতো লাগে। তা আমরা বসে বসে খেলতাম যে একটা মেঘ ছুটছে, সেটা যেন বাইসন মেঘ, তার পিছনে আর একটা মেঘ যাচ্ছে, সেটা সিংহ মেঘ। বাইসন মেঘটাকে কি সিংহ মেঘ ধরে ফেলতে পারবে? আমি বাইসন মেঘ, আপনি সিংহ মেঘ। যদি ছুঁয়ে ফেলতে পারে তাহলে পরে আমি জিতে গেলাম, আমার ঘরে পয়েন্ট বাড়লো। আর যদি না ধরতে পারে তাহলে আমি হেরে গেলাম, আপনার ঘরে পয়েন্ট বাড়লো। এই মেঘবিলাস খেলা আমাদের ছোটবেলায় ছিল, সেই থেকেই উপন্যাসটার নাম মেঘবিলাস। এর একটু অংশ শুনি। হ্যাঁ, আমি ঠিক ওই আমরা দুজনে মেঘবিলাস খেলছি সেই অংশটা আপনাকে পড়ে শোনাই আমার মেঘবিলাস উপন্যাস থেকে, অল্পই ছোট্ট। অংশ পড়ছি। তখন স্কুলে পুজোর ছুটি 1 মাস। ছুটির দুপুরটা বই মুখে বসে থাকতেই হবে, স্কুল খুললেই পরীক্ষা। মায়ের চোখ বুজে আসতেই কিংবা রোদ্দুর একটু কমে আসতেই গুটি গুটি পায়ে বাড়ির বাইরে। রানী জানলা দিয়ে লক্ষ্য রাখে কখন বের হচ্ছে শুভদা। ঘুমকাতুরে কবুটা তখন মায়ের গায়ের ওপর পা তুলে মাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। বাড়ি থেকে বেরিয়ে দুজনে এক ছুট্টে কৃষ্ণচূড়া গাছের তলায়। সেখানে দুটো বড় বড় পাথরের চাই কোন যুগ থেকে পড়ে আছে কে জানে। মাটির ভেতর বেশ কিছুটা ঢুকে রয়েছে পাথর দুটো। ওই পাথর দুটোর ওপর দুজনে বসে আকাশের দিকে চোখ রাখে। শরতের আকাশে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ঝাঁকে ঝাঁকে ছুটে চলেছে পেঁজা তুলোর মতো সাদা মেঘ। মেঘগুলো দেখে ওরা সিংহ, হরিণ কিংবা জেব্রা, বাইসন ভেবে নিতে পারে। সুভেনের চোখের সিংহ মেঘটা রানীর চোখের হরিণ মেঘকে ধরে ফেলতেই সুভেনের ঘরে নম্বর বাড়ে, কিংবা রানীর বাইসন মেঘ সুভেনের জেব্রা মেঘের পেটে শিং ঢুকিয়ে দিলে সুভেন কপট রাগ দেখিয়ে বলে, খেলবো না আমি, আমাকে হারিয়ে দিচ্ছিস। রানী তখন সুভেনের মুখের দিকে তাকায় অদ্ভুত চোখে। সুভেনের চোখ ছুটন্ত মেঘের দিকে, ওর ঠোঁটের কপাটে এক ঝলক হাসি এসে আটকে আছে। কপট গাম্ভীর্যের খিল লাগানো থাকায় তা বেরোতে পারছে না। আর চোখে সুভেন দেখছে রানীকে। রানীর গোলাপ পাপড়ির মতো ঠোঁট দুটো কাঁপছে থির থির করে, নাকের পাটায় সিঁদুরে রং ধরেছে। সুভেনের মন পেতে সে খড়িমাটি দিয়ে নম্বর বসায় সুভেনের ঘরে। ওই খড়িমাটির আঁচড় যেন সুভেনের গাম্ভীর্যের খিলটাকে খুলে দেয়। হো হো করে হেসে ওঠে সুভেন, খিল খোলা হাসি। তার সঙ্গে বেরিয়ে আসে হাসি ভেজা কথা, কি বোকা কি বোকা, জিতে গিয়েও আমার ঘরে নম্বর দিয়ে দিল, কি বোকা। রানী তখন নরম হাতে সুভেনের বুকের ওপর দুটো কিল মেরে ছলো ছলো চোখে হেসে ওঠে। তারপর হাসি কান্না মেশানো গলায় বলে ওঠে, অমন করলে খেলবো না তোমার সঙ্গে, খেলবো না, যাও। আপনার দোয়েলের শীষ গল্পটাতেও একটা দাম্পত্য প্রেম রয়েছে। এই দাম্পত্য প্রেমে কি মানে নতুন মনস্তত্ত্ব দিকটা কিরম রেখেছেন, যা আজও জনপ্রিয় এতদিন এত বছর পরে? হ্যাঁ, 2004 সালের দেশ পত্রিকাতে মার্চ মাসে এই দোয়েলের শীষ আমার গল্প বেরিয়েছিল। তো আমি আমার কলমকে ধন্যবাদ দিই যে আজ 21-22 বছর পরেও দোয়েলের শীষ উচ্চারিত হয় আপনার মতো একজন মানুষের মুখ থেকে। এটাই আমার কাছে একটা শ্লাঘার বিষয়। দোয়েলের শীষ একটা দাম্পত্য জীবনের কথা বলা হয়েছে, স্বামী স্ত্রী এবং তাদের একটি কন্যা। তাদের মধ্যে যে অন্তর্দহন চলছে, অন্তর্কলহ চলছে, তাদের মনের মধ্যে একটা সন্দেহ দেখা দিচ্ছে, তারপর সেই সন্দেহের অতীত হয়ে আবার তারা প্রেমে পর্যবসিত হচ্ছে।
সেইটাকে ধরার চেষ্টা করেছি। মনস্তত্ত্বের গল্প আমি কিছুটা অংশ পড়ে শোনাই, তাহলে বুঝতে হ্যাঁ পারবে। নিশ্চয়ই। দোয়েলির শীষ গল্পের 5 অধ্যায়টা আমি পড়ি। সূর্য সবে আড়মোড়া ভাঙছে, এখনো ভালো করে চোখ মেলেনি। উদয় জেগেছে অনেক আগেই, হয়তো সে জেগেই ছিল। এখন বাইরে বেরোনোর পোশাকে সে তৈরি। সুটকেসটা বারান্দায়, কাঁধে কিডস ব্যাগ। ওর দৃষ্টি বন্ধ দরজার দিকে। দরজার কড়া নাড়বে নাকি অপেক্ষা করবে ভাবছে। এমন সময় দরজাটা খুলে যায়। দরজায় কবিতা, ওর মেয়ে। আধফোঁটা গোলাপ যেন, কিন্তু গোলাপের মুখে একরাশ কুয়াশা, চোখের কোণে শিশির, ঠোঁটের ফাঁকে ঝরা শেফালি। বাবা, তুমি কোথায় যাবে? আয় মা, আমার কাছে আয়, তোরই অপেক্ষায় আছি। বাবা, তুমি সত্যিই চলে যাবে আজ? হ্যাঁ রে মা, আমাকে যে যেতেই হবে রে। আর 2-1 দিন থেকে গেলে হতো না? 2 দিন পরেও তো যেতেই হতো। আয়, আয় আমার কাছে আয়। কবিতা উদয়ের কাছে আসে। উদয় মেয়ের মাথাটা বুকে টেনে নেয়। এখন দরজার ফ্রেমে ইন্দ্রাণী। তার মুখটা যেন বিকেলের আকাশের চাঁদ, চোখ দুটো সন্ধ্যা মালতী, মুখে কোনো কথা নেই। উদয় কাঁধের ব্যাগ থেকে জড়োয়া নেকলেসের বাক্স আর একটা খাম বের করে। নে নে, ধর এটা। অঘ্রাণে তোর জন্মদিনে তোকে চমকে দেবো ভেবেছিলাম, কিন্তু আর এই খামটা আমি চলে গেলে খুলিস। হ্যাঁ, খুব দামি এটা, হারাস নে যেন। বাবা, তুমি আমাদের ফেলে চলে যাচ্ছ? না রে কবু, ফেলে যাচ্ছি না, তোদের রেখে যাচ্ছি। একটা হাত কিংবা বুকের কলজেটাকে কি ফেলা যায়? সময় হলে আবার আসবো। কবিতার চোখ থেকে মুক্ত ঝরে জড়োয়া নেকলেসে। সে দামি মুক্ত লুকিয়ে ফেলতে কবিতা ঘরে ঢোকে মাকে সরিয়ে দিয়ে। উদয় লেবু গাছটার দিকে তাকায়। লেবু পাতায় শিশির কণা, কোনো পাতা থেকে শিশির ঝরছে ফোঁটা ফোঁটা হয়ে মাটিতে। উদয় যেন সে শিশির ঝরার শব্দ শুনতে পাচ্ছে তার বুকে। শব্দটা ক্রমশ লক্ষ গুণ হয়ে বাজছে, বুকের জমা মাটিকে একটু একটু করে ভেজাচ্ছে শিশিরের ফোঁটা। কালকে সেই দোয়েলটাকে লেবু গাছে আরেকবার দেখে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তার শীষ শোনার জন্য মন প্রাণ আকুল। উদয় নারকেল গাছে চোখ ফেলে। হাওয়া থেমে গেছে, নারকেল গাছের পাতাগুলো নিথর নিষ্কম্প। কালকের কাঠঠোকরা পাখিটাকে আর আস্তানা তৈরি করতে দেখা যাচ্ছে না। সে গাছটার শরীরে চোখ বোলায়। কোথাও কি গর্ত খুঁড়তে পেরেছে পাখিটা? ওই তো অনেকটা উপরে যেন একটা গর্ত দেখা যাচ্ছে। তবে কি পাখিটা এ গাছেই বাস করবে? উদয় ইন্দ্রাণীর চোখে চোখ রাখে। কবিতা ঘর থেকে বেরিয়ে আসে, হাতে রঙিন পাথরের মালাটা। সে হঠাৎ মালাটা মায়ের গলায় পরিয়ে দেয়। ইন্দ্রাণী বাধা দেয় না। ইন্দুর গলায় রঙিন পাথরে ঘুম ভাঙা সূর্যের আলো ঠিক রচ্ছে। সে আলোর ছটা কবিতার চোখে মুখে। উদয় তার সুটকেস হাতে নেয়। ইন্দু এমন সময় অস্ফুটে বলে, মেয়ের বেড়ে ওঠা ও মানুষ হওয়ার জন্য শুধু মায়ের স্নেহ নয়, বাবার শাসনেরও প্রয়োজন হয়। উদয় ইন্দুর চোখে চোখ রাখে। সে চোখেও মুক্তদানা, যার ঝিলিক গলায় রঙিন পাথরের ঝিলিককেও হার মানায়। সুটকেসটা হাত থেকে বারান্দায় আবার নামায় উদয়। ওর নাকে আসে লেবু ফুলের গন্ধ। এমন সময় দোয়েল পাখিটা লেবু গাছের পাতার আড়াল থেকে শীষ দিয়ে ওঠে, শীষ দিতেই থাকে। দাম্পত্য জীবনের কথা এখানে বললাম। ইন্দ্রাণী আর উদয় স্বামী স্ত্রী, তাদের মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল। তারা একে অপরকে সন্দেহ করছিল। উদয়কে চলে যেতে হচ্ছিল, বন্ধন হচ্ছে ওই সন্তান মেয়ে। সে মা বাবার প্রেমটাকে আবার ফিরিয়ে দিল। আপনার জোনাকি পোকা গল্পে পরকীয়া প্রেমের একটা আভাস রয়েছে। আভাস কেন বলবো, এটা পরকীয়া প্রেম নিয়েই তৈরি গল্পটা। এটা নিয়ে একটু একটু দু এক কথা বলুন। হ্যাঁ, বলা যেতেই পারে। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আমি জোনাকি পোকা গল্পের কিছুটা অংশ যদি পড়ি, তাহলে বোধহয় পাঠকের কাছে এটা আরো সহজে প্রবেশ করবে। আচ্ছা, পড়ুন। একদম কাছটিতে বসেছে বিশ্বর মা। একটা সুন্দর গন্ধ এসে লাগছে সৃজনের নাকে।
বোধহয় ওর চুল থেকে আসছে। কেমন যেন মন মাতাল করা গন্ধটা। সোজাসুজি ওর দিকে তাকাতে পারে না সৃজন। আর চোখে ওর ফর্সা সুডৌল হাত দেখে, গলার বুকের মাঝে অনাবৃত অংশ দেখে। কেমন যেন অবশ হয়ে যায় সৃজনের মন। কি গল্প করবে ভেবে পায় না। একা কোনো সুন্দরী মহিলার সঙ্গে বেশি সময় ধরে কথা বলা বোধহয় এই প্রথম। ওর চোখে মুখে ফুটে ওঠে অসহায়তা। এখন মুড়ি খাওয়াটাই যেন প্রধান কাজ, এমনভাবে নিবিষ্ট মনে মুড়ির থালার দিকে তাকিয়ে মুড়ি নাড়াচাড়া করে। কি হলো, খুব চুপচাপ হয়ে গেলেন যে? লজ্জা পাচ্ছেন নাকি? না না, লজ্জা মানে আপনাকে তাহলে ভয় পাচ্ছেন বোধহয়। কথাটা বলে খিলখিলিয়ে হেসে ওঠে বিশ্বর মা। সৃজনও চোখ তুলে মিটিমিটি হাসে। বিশ্বর মায়ের হাসির মধ্যে থেকেই কথা বলার শক্তি সঞ্চয় করে যেন। হাসলে আপনাকে ভারী সুন্দর লাগে, আর না হাসলেই বুঝি কুৎসিত লাগে? না না না, আমি তা বলতে চাইনি। মানে আপনাকে স্কুলে যাওয়ার পোশাকে দেখে দুঃখী দুঃখী মনে হয়। এখন এই পোশাকে আর এই হাসিতে খুব সুখী সুখী লাগছে, তাই বুঝি? জানেন তো, খুব ভালো সাজগোজ করে দামি শাড়ি গয়না পরলেই সুখী হওয়া যায় না, সেই সঙ্গে সঙ্গে মনটাকেও সাজাতে হয়, তবেই সত্যিকারের সুখী হওয়া যায়। আসলে কি জানেন, সুখ দুঃখ ব্যাপারটাই আপেক্ষিক। আনন্দকে মন কতখানি উপভোগ করতে পারে তার উপরেই নির্ভর করে সুখবোধ, আর কষ্টকে মন কতখানি প্রতিহত করতে পারে তার উপরেই নির্ভর করে দুঃখবোধ। বাহ, আপনি তো সুন্দর কথা বলেন। সুন্দর না ছাই, একা থাকি, বেশি কথাও বলা হয় না, তাই আপনাকে পেয়ে মনে জমে থাকা কথাগুলো বলছি। আচ্ছা, আপনি কিন্তু কিছুই খাচ্ছেন না। সব খেয়ে না নিলে আমি কিন্তু খুব বকবো। কোন দুপুরে খেয়েছেন? সৃজন অনুভব করে ওর মনের সেই উত্তেজনাটা আর নেই। হঠাৎ মনে পড়ে যায় মায়ের কথা। ছেলেবেলায় মা এভাবে পাশে বসে খাওয়াতো আর বলতো সব খেয়ে না নিলে আমি কিন্তু খুব বকবো। কাউকে খাওয়ানোর সময় সব মহিলাই বোধ হয় কেমন মা মা হয়ে যায়। ও এক ফালি নারকেল তুলে নিয়ে দাঁতে কেটে বলে, এই তো খাচ্ছি তো। না, আপনি খাচ্ছেন না, লজ্জা পাচ্ছেন। এমন সময় বিশ্ব ঘরে ঢোকে। ওর হাতে কয়েকটা পাতা, পাতাগুলো সৃজনের দিকে বাড়িয়ে দেয়। এই নাও বন্ধু, আমার দেওয়া উপহার। সৃজন হাত বাড়িয়ে পাতা নেয়। বেশ বড় বড় পাতাগুলো, কোন গাছের পাতা চিনতে পারে না। বিশ্বর মায়ের মুখে ম্লান হাসি। ছেলের কাণ্ড দেখেছেন, উপহার দেওয়ার আর কিছু পেল না। সৃজনের চোখে মুখে খুশির আভাস। এ তো দারুণ উপহার। জানেন, আফ্রিকার জঙ্গলে এক শ্রেণীর মানুষ আছে, কারোর সঙ্গে সন্ধি করার সময় ওরা গাছের পাতা বিনিময় করে। ওটা তো জঙ্গলি, দিনরাত শুধু বনে বাজারে, লেখাপড়ার কিছু হবে বলে মনে হয় না। হবে হবে, মানুষ তো প্রকৃতি থেকেই প্রথম শিক্ষা নেয়, পরে বইপত্র শিক্ষক। ওকে কে পড়ায়? আপনি? হ্যাঁ, ওই আর কি, নিজে যা পড়ে। আমি তেমন সময় দিতে পারি না, টিউশন দেওয়ার মতোও তো। আসলে আমার স্কুলটা এখনো স্যাংশন হয়নি তো, এখন আমরা অস্থায়ী। আপনি চা খান? হ্যাঁ, আপনি খান, আমি চা নিয়ে আসি। নগর জীবন নিয়েও আপনার অনেক গল্প রয়েছে। আপনার নগর জীবনের গল্পের এমন কি বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য গল্প থেকে আপনার গল্পকে আলাদা করেছে? হ্যাঁ, আমি গ্রামে জন্মেছি, বড় হয়েছি, এটা ঠিক কথা। গ্রামকে যেভাবে আমি চিনি, নগরকেও আমি বোধহয় তার চেয়ে বেশিই চিনি। কেননা আমার পেটের দায়ে চাকরির সুবাদে 40 বছর আমার নাগরিক জীবন কাটাতে হচ্ছে। কলকাতায় রয়েছি বছর 40। বিভিন্ন শ্রেণীর নাগরিক মানুষের সঙ্গে আমি মিশেছি। একদম নিচুতলার মানুষ, যারা রাস্তা তৈরি করে, পিচ গলায়, রাস্তায় ঢালে, ফুটপাতে পাথর বসায়, তাদের সঙ্গে যেমন মিশেছি। আবার একদম হাই ক্লাস সোসাইটি, যারা 5 স্টার হোটেলে ছেলের জন্মদিন পালন করতে যায়, তাদের সঙ্গেও মিশেছি দারুণভাবে। তাদের জীবনকে দেখেছি। তাদের জীবনে প্রাচুর্য আছে, কিন্তু তাদের জীবনে প্রচুর সমস্যাও রয়েছে। স্বার্থপরতার সমস্যা, হিংসার সমস্যা, ঈর্ষা পরায়ণতার সমস্যা, অবিশ্বাসের সমস্যা। তাদের অর্থ কিন্তু সেগুলোকে দিতে পারেনি, প্রচুর অর্থ, কিন্তু স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে।
বাবা পুত্রকে সন্দেহ করে, পুত্র বাবাকে সন্দেহ করে। এই যে অন্ধকার জায়গাগুলো, আমি নাগরিক জীবনে তাদের সঙ্গে নিবিড়ভাবে মিলেমিশে দেখেছি যে তাদের জীবনের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে আমি যদি আলোকপাত করতে পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি এমন কিছু দিয়ে যেতে পারবো যে ভবিষ্যতে যে নাগরিক জীবন, ভবিষ্যৎ প্রজন্ম, তারা এইগুলো সম্পর্কে সম্যক ধারণা পাবে এবং এই সমস্ত সমস্যাকে তারা ওভারকাম করতে পারবে। আমি সেগুলোকে আমার সাহিত্যে ধরার চেষ্টা করি। যেমন ধরুন, হাই ক্লাস বিলং করে এমন একজন মানুষ, দম্পতি, স্বামী স্ত্রী দুজনেই পার্টিতে যাচ্ছে। স্বামী তাকে পার্টিতে নিয়ে যাচ্ছে তার ব্যবসার উন্নতির জন্য, সুন্দরী স্ত্রী তাকে নিয়ে যাচ্ছে, তার হাতে হুইস্কির গ্লাস ধরিয়ে দিচ্ছে, তাকে নাচতে বলা হচ্ছে। আস্তে আস্তে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে। কেন বলা হচ্ছে? তার ব্যবসায় উন্নতি হবে, সে ভালো কন্ট্রাক্ট পাবে, এই কারণে তার স্ত্রীকে শো করাচ্ছে। স্ত্রী কিন্তু আস্তে আস্তে সেই হুইস্কিতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অন্য পুরুষের হাত ধরে নাচতে নাচতে অন্য পুরুষে আসক্ত হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না, এই সন্দেহ তৈরি হচ্ছে কিন্তু তার স্বামীর মনে। এই সন্দেহতে কি বিষোদ্গার হচ্ছে, আস্তে আস্তে তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, ভাঙন হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে। সমাজের কাছে কি বার্তা পৌঁছচ্ছে? এই জায়গাটাকে যদি সমাধান করার কোনো রাস্তা দেখাতে পারি, আর এই নয় যে আমি সমাজ সংস্কারক, লেখক কবি সাহিত্যিক হলেই যে সমাজ সংস্কারক হতে হবে এমনটা নয়, কিন্তু আমি মনে করি পাখি যেমন জন্মানোর পর থেকেই তার মধ্যে ওড়ার শক্তি থাকে, মাছ জন্মালেই তার মধ্যে যেমন সাঁতার করার ক্ষমতা থাকে, মাছকে যেমন সাঁতার শেখাতে হয় না, পাখিকে যেমন ওড়া শেখাতে হয় না, সেই রকম লেখক কবি শিল্পী সাহিত্যিককে সামাজিক দায়বদ্ধতা শেখাতে হয় না, ইনবর্ন তাদের মধ্যে থাকে। তা সেই সামাজিক দায়বদ্ধতা থেকে লেখার মধ্যে এমন কিছু এসে যায়, তাদের সেই জায়গাগুলোকে ধরার চেষ্টা করি এবং সম্ভব হলে কিছু রাস্তা দেখানোর চেষ্টা করি যাতে ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকরা এই সমস্যায় না পড়ে। এরকম অনেক গল্প আমার মধ্যে আছে। আরেকটা জিনিস আমি করি কি, আমি সময়কে অতিক্রম করে আরো 30, 40, 50 বছর পরে নাগরিক জীবন কোন জায়গায় পৌঁছবে, হ্যাঁ, সেরকম কিরকম? আমি মূলত কল্পবিজ্ঞানও ঠিক বলবো না, আহ, মানে ফ্যান্টাসি অথচ সোশিওলজিকে নিয়ে। যেমন ধরুন, আমার মেসিনেস.কম উপন্যাসটার কথা বলি। এটা প্রথমে ইংরেজি, মেসিনেস.কম, প্রচুর পাঠক প্রিয়তা পেয়েছে উপন্যাসটা। ফ্লিপকার্ট, আমাজন থেকে প্রচুর বিক্রি হয়েছে। তারপরে এই উপন্যাসটা বাংলায় করতে আগ্রহী হয়েছেন এবং একটা বাংলার প্রকাশন সংস্থা কলকাতার, ওরা বাংলায় মেসিনেস.কম করেছেন। ওটা অসমীয়া ভাষাতে অনুবাদ হয়েছে মেচিনেজ.কম নামে এবং অসম থেকে ওটা রবীন্দ্র স্মৃতি পুরস্কারও পেয়েছে, ওড়িয়া ভাষাতে অনুবাদ হয়েছে। তো মেসিনেস.কমটা কেন এত জনপ্রিয়তা পেল, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি এই সময় থেকে আরো 50 বছর পরের যে জনজীবন, যে সোসাইটি, সেই সময়কার ইকোনমি, সেই সময়কার পলিটিক্স, সেই সময়কার মেডিকেল সায়েন্স, সেই সময়কার এনভায়রনমেন্ট, আমি সমস্তটাকে ধরার চেষ্টা করেছি। যে 50 বছর পরে তখন মানুষের, আমি দেখি যে মানুষের তখন নাম থাকছে না, নাম্বার থাকছে। B10, আমার মেসিনেস.কম এর মূল চরিত্র B10, এই ধরনের নাম্বার থাকছে মানুষের। তখন দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তেই তার হার্ট, লাং এসব পাল্টে ফেলতে পারছে। সেই সময় কি প্রেম নেই? সেই সময় প্রেম আছে, যন্ত্রযুগেও প্রেম আছে। তারা কিন্তু প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এগুলোকে রোগ ভাবছে, মানসিক রোগ। কারোর যদি দয়া, মায়া, মমতা থাকে তাহলে তাকে বলছে মানসিক চিকিৎসা করাতে হবে। ওই জায়গায় পৌঁছে গিয়ে আমি কিন্তু প্রেম যে অনিবার্য, প্রেমের কখনো মৃত্যু ঘটে না, যে কথাটা আমি প্রথমেই বলছিলাম যে আধ্যাত্মিক প্রেম, ঐশ্বরিক প্রেম, মানবিক প্রেম থেকে শরীরী প্রেম, এই যে একটা লং জার্নি, এই জার্নিটা কখনো শেষ হবার নয়। যখনই প্রেম শেষ হয়ে যাবে তখন এই বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। প্রেম আছে বলেই বিশ্বব্রহ্মাণ্ড, সূর্যের প্রতি পৃথিবীর প্রেম আছে, পৃথিবীর প্রতি সূর্যের প্রেম আছে বলেই কিন্তু সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে যাচ্ছে। আমি এভাবে বলতে ভালোবাসি আর কি। তো ওই যন্ত্র যুগে তখনও কিন্তু আমি প্রেম দেখিয়েছি আমার মেসিনেস.কম উপন্যাসে। এভাবেই কিন্তু আমি
প্রেমকে চিরন্তন শাশ্বত জায়গায় নিয়ে যেতে চেয়েছি। যে কথাটা আপনি বলছিলেন যে প্রেমকে শাশ্বত প্রেম বলতে আপনি কি বলতে চাইছেন, আমি এইটাই বলতে চাইছি যে প্রেম হচ্ছে হৃদয়ের মিলন, যেটা কখনো ফুরিয়ে যায় না, কখনো শেষ হয়ে যায় না। এই প্রেম কিন্তু একে অপরকে বেঁধে রাখে সব সময়। যে বন্ধন দিয়ে আমাদের নারী পুরুষ পরিবার, আমাদের সমাজ, এই বিশ্বব্রহ্মাণ্ড সবই আটকে রয়েছে। সে আপনার ঘরে এত পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোনো পুরস্কার পেয়েছেন? আমি সবচেয়ে বড় পুরস্কার পেয়েছি, সেটা হচ্ছে পাঠক প্রিয়তা। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, বাংলাদেশে আমার অগণিত পাঠক। আমার জন্মদিনে আপনি বললে বিশ্বাস করবেন না, মোবাইল খুলে দেখাবো, অন্তত ৩-৪ হাজার শুভেচ্ছা আসে বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে, অসম থেকে। এটাই তো আমার পুরস্কার। সরকারি পুরস্কারের খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না, কেননা সত্যি কথা বলতে কি আজকাল এই ধরনের যে পুরস্কার না, এই পুরস্কারের পিছনেও কিছু কাহিনী থাকে। হ্যাঁ, মাঠের খেলাটা আমি হয়তো কিছুটা জানি, মানে সাহিত্য রচনার কথা, কিন্তু মাঠের বাইরেও একটা খেলা আছে, সেই খেলাটা আমি জানি না। ত্রিপুরার সাহিত্যিকরা কলকাতার সাহিত্য জগতে খুব উপেক্ষিত, এটা কতটা মানেন? না, আপনার মনে হলো কেন যে শুধুমাত্র ত্রিপুরার সাহিত্য কলকাতা তথা পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের কাছে বা লেখকদের কাছে উপেক্ষিত? আপনি কি বলতে চাইছেন যে সাহিত্যিকদের কাছে ত্রিপুরার সাহিত্যিকরা উপেক্ষিত, নাকি ত্রিপুরার সাহিত্য পশ্চিমবঙ্গের আপামর পাঠকের কাছে উপেক্ষিত, কোনটা? আপামর পাঠকের কাছে তো বটেই, সাহিত্য জগতেও অনেকটাই উপেক্ষিত। অনেকেই বলতে পারবেন না ত্রিপুরার 5 জন বিশিষ্ট লেখকের নাম বা তার কাজ। ঠিক ঠিক। আমার মনে হয় এটা আংশিক সত্য আপনি যেটা বলছেন। কেননা যখন আমরা বাংলা ভাষায় সাহিত্য চর্চা করি, বা সাহিত্য একাডেমিও কিন্তু পশ্চিমবঙ্গকে গুরুত্ব দেয় বেশি, সেখানে দেখা গেল সাহিত্য একাডেমির যে 10 জন সদস্য থাকে, তার মধ্যে 8 জন সদস্য পশ্চিমবঙ্গের, 1 জন আন্দামানের আর 1 জন ত্রিপুরার। এটা একটা কারণ যে ত্রিপুরার সাহিত্য কখনোই কিন্তু দ্বিতীয় শ্রেণীর সাহিত্য নয়। ত্রিপুরার আয়তন ছোট পশ্চিমবঙ্গের চেয়ে, সেখানে বাংলা সাহিত্য চর্চাকারীর সঙ্গে অন্যান্য ভাষার চর্চাও হয়। এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ত্রিপুরার সাহিত্য ককবরক ভাষায় রচনা যেগুলো, সেগুলো তো আমরা পাইই না, কেননা সেভাবে বাংলায় এগুলোর অনুদিত হয় না, বাংলায় অনুবাদ হয় না। আরেকটা কথা হচ্ছে যে বোঝেন তো, বাঙালি কাঁকড়ার জাত। বাঙালি আমরা মনে করি যে আমরা যে সাহিত্য রচনা করছি, বাংলাদেশের সাহিত্যিক লেখক কবিরা বা ত্রিপুরা বা অসমের যারা বাংলা সাহিত্য চর্চা করছেন, তারা আমাদের স্ট্যান্ডার্ডে আসেন না, এইরকম একটা হীন মানসিকতা কিন্তু কাজ করে। যে কারণে আমি বললাম যে আপনার এই ধারণাটা আংশিক সত্য। আরেকটা কারণ হচ্ছে ওই পাঠকদের কাছে আপনাদের ত্রিপুরার সাহিত্যগুলো পৌঁছই না সেভাবে। আমাদের এখানে এত বেশি বাংলা সাহিত্য রচনা হয় এবং প্রকাশন সংস্থারা পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যিকদের লেখা নিয়ে এত বেশি বই বের করেন, ত্রিপুরার সাহিত্য সেভাবে পৌঁছয় না। এবারেই দেখুন না, এই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় হলো, আগরতলার বা ত্রিপুরার কোনো সাহিত্যের স্টল থেকে। এবার আমরা শেষের দিকে, আপনি তরুণ প্রজন্মকে যারা লেখালেখি করতে আসছেন, তাদের কি বলতে চান? কি উপদেশ, কি বার্তা দিতে চান তাদের? আমি মনে করি যে যে কোনো শিল্প সাহিত্য নদীর মতো প্রবহমানা। প্রথমেই যে কথাটা বলেছি, এর ধারা কখনো বিনষ্ট হবে না। অনেকেই গেল রব তোলেন যে হয়তো আর 10-20 বছর পরে সাহিত্য আর থাকবে না, কিন্তু তা নয় ব্যাপারটা। আমি এটা বিশ্বাস করি না। কবিতা, গল্প, সাহিত্য, চিত্রকলা, সেই যখন প্রথম সভ্যতার উন্মেষ হলো, মানুষ যখন গুহাবাসী ছিল, যখন আগুন জ্বালাতে শিখল, গুহার ভেতরে থাকতো, তখন থেকেই মানুষ গল্প বলতে এবং গল্প শুনতে ভালোবাসে। আপনি ইনকা সভ্যতার কথা ভাবুন, পাথরের গায়ে, গুহার ভেতরে পাথরের মধ্যে খোদাই করে শিকারের চিত্রাবলী আঁকা হয়েছে, তার মধ্যেও তো গল্প রয়েছে। আপনি ভাবুন, কল্পনা করুন যে এখানে একটা শিকার ধরে এনে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে শিকারটাকে ঝলসানো হচ্ছে, তার চারপাশে লোকজন বসে রয়েছে, বয়স্ক, যুবক, বাচ্চা। বয়স্ক মানুষটি
তার শিকারের গল্প বলছে যুবকের কাছে, তার অভিজ্ঞতার কথা বলছে তাকে শিক্ষিত করার জন্য। যুবকটি তন্ময় হয়ে সে গল্প শুনছে বর্ষিয়ান মানুষটির কাছে, ভবিষ্যতে সে আরো ভালো শিকারী হওয়ার জন্য, কিছুটা সময় পাস করার জন্য। এইভাবে কিন্তু গল্প চিরন্তন চলে আসছে। আজকে ছোট গল্প বলুন বা উপন্যাস বলুন যে জায়গায় পৌঁছেছে, আমার মনে হয় যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের হাতে ব্যাটনটা তুলে দিতে পারবোই, কারণ এর ধারা তো শেষ হবে না। অজস্র তরুণ তরুণী এখন লেখা লিখছে, যেহেতু এখন একটা সুবিধে হয়েছে, গণমাধ্যম যেগুলো ফেসবুক টুইটার এগুলো এসেছে, অজস্র গল্প কবিতা তার মধ্যে দিয়ে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। হয়তো সবগুলোই যে খুব উন্নত মানের এমন নয়, কিন্তু প্রচুর ছাই ঘাঁটলে তার মধ্যে থেকে যেমন মানিক পাওয়া যায়, তেমনি ফেসবুকের যদি আপনি 1000টা কবিতা পড়েন তার মধ্যে 100টা কবিতা তো আপনি ভালো পাবেন। সেটা তো আমার বাংলা সাহিত্যের মায়ের ভান্ডারে জমা হবে। তরুণ প্রজন্ম কিন্তু লিখছে। ধরুন আমার ছেলের কথাই বলি, আমার পরবর্তী প্রজন্ম, সে তো একজন কবি, সে তো তার মতো করে লিখছে। সে যে সঙ্গীত রচনা করছে, লিরিক্স লিখছে, সেটা তো কবিতা। তারপর তাতে সে সুর আরোপ করছে, কম্পোজ করছে গানটা। তাহলে কবিতাটিকে সে সুর দিল, তারপর সে যখন সেটা সকণ্ঠে গাইছে, অগণিত শ্রোতাদের কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে এই যে কবিতা, তাতে সুর দিয়ে গান, সেটাকে কণ্ঠ দিয়ে গান হলো, এইভাবে তো কিন্তু ধারাটা থাকছে, সাহিত্যের ধারা বইতেই থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম, এমনকি এখন অনেক তরুণ তরুণী দুর্ধর্ষ লেখা লিখছে। গেল গেল রব তোলার কোনো কারণ নেই যে আমাদের সাহিত্য হারিয়ে যাবে। আমরা হয়তো খোঁজ রাখি না। আমি মাঠে ময়দানে যাওয়ার লোক, আমি গ্রামে গঞ্জে পাড়ায় একটা ছোট্ট হাটতলায় বসে সাহিত্য পাঠ করার মানুষ। আমি সেখানে গিয়ে দেখেছি, মুগ্ধ হয়েছি, তাদেরকে ধরে নিয়ে এসেছি, তাদের গল্প নিয়ে এসে বড় কাগজে চেপে দিয়েছি, প্রকাশ করিয়েছি। অসংখ্য মণিমাণিক্য ছড়িয়ে আছে আমাদের বাংলা জুড়ে, ত্রিপুরা জুড়ে, অসম জুড়ে, বাংলাদেশ জুড়ে। সেগুলোকে সংগ্রহ করি না। আসলে কি জানেন, আমরা আসলে আধুনিকতার পেছনে দৌড়চ্ছি, আমরা বেশিরভাগ মোবাইল আসক্ত হয়ে যাচ্ছি, সেভাবে বই পাঠ করছি না, সেভাবে সাহিত্য পাঠ করছি না। যদি করি, প্রচুর ভালো ভালো সাহিত্য রচনা হচ্ছে, সেইগুলোকে সংকলিত করে এক জায়গায় রাখলে আমার বাংলা সাহিত্যের মায়ের ভান্ডারে কখনো অভাব হবে না, মণিমাণিক্যে ভরে উঠবে বলে আমি মনে করি। আজকের দৈনিক আড্ডার পর্ব এখানেই শেষ।